ফিরেই দেব। এবার খুলনায় 12 বছরের এক কিশোরকে নির্মমভাবে হত্যা, অভিযোগে 3 জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ। দুইজনে ধরেছে আর একজনে প্যান্ট খুলে হাওয়া দিচ্ছে। সারা দেশবাসীর কাছে অনুরোধ, সারা প্রশাসনের কাছে অনুরোধ, যেহেতু এই হত্যাকারীদের চরম শাস্তি হোক। বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ, পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পেলে শিশু নির্যাতনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার আশ্বাস। এই সব অপরাধের ব্যাপারে বিচার অত্যন্ত দ্রুত হবে এবং প্রসিকিউশন তার দৃষ্টান্তমূলক সাজার জন্য আদালতের কাছে প্রার্থনা করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিতর্ক না করে সার্বজনীনভাবে জাতীয় শোক দিবস পালনের আহ্বান আওয়ামী লীগের। রাজধানীতে বঙ্গবন্ধুর 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সমাবেশ। অন্তঃসত্ত্বা মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া শঙ্কামুক্ত নয়, জানালো চিকিৎসকরা। মামের চিকিৎসার সব দায়িত্ব নিল সরকার। অভিজিৎ হত্যা তদন্তে কোনো ফলাফল এফবিআই দিতে না পারলেও 7 জনকে শনাক্ত করেছে ঢাকার গোয়েন্দারা। স্থানীয় সংস্থাগুলোকে গতিশীল করার তাগিদ বিশ্লেষকদের। দালালদের খপ্পরে পড়ে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার 5 মাস পর লাশ হয়ে ফিরলেন নরসিংদীর রশিদ। অভিযুক্ত দালালের শাস্তি দাবি স্বজনের। এবং ভারত থেকে গরু আসা বন্ধ হওয়ায় চরম অস্থিরতা দেশের বাজারে। মাংসের দাম বেড়ে প্রায় দ্বিগুণ। আসন্ন ঈদে কোরবানি দেয়া নিয়ে শঙ্কা। খুলনায় 12 বছরের শিশু রাকিবকে অমানবিক নির্যাতনে হত্যার প্রতিবাদে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় অভিযুক্ত গ্যারেজ মালিক মিন্টুর গ্যারেজে হামলা চালানো হয়। এদিকে খুলনার পুলিশ কমিশনার রাকিবের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। রাকিব হত্যাকারীদের বিচারের দাবিতে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল নিয়ে খুলনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে এলাকাবাসী। এ সময় অভিযুক্ত গ্যারেজ মালিক মিন্টুর গ্যারেজেও হামলা চালায় তারা। এক পর্যায়ে পুলিশের বিক্ষোভে বাধা দিলে খানজাহান আলী সড়ক বেশ কিছু সময় অবরোধ করা হয়। পরে পুলিশের আশ্বাসে রাস্তা থেকে সরে যায় বিক্ষোভকারীরা। পয়সা গণি মনে হয়েছিল না, সে কাজটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার বিধায় তাকে কৌশলগত ডেকে এনে তাকে হত্যা করা হয়। আমরা এমন ভাবে ওদের বিচার চাই, আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত তাদের অবশ্যই গ্রেফতার করে সুষ্ঠু বিচার আমরা আশা করি। প্রশাসনের কাছে অনুরোধ করছি এদের জন্য কঠিন বিচার করে। এ সময় হত্যাকারীদের সমর্থনে কথা বলায় বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়ে মিজান নামের এক যুবক। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর আগে সকালে খুলনার পুলিশ কমিশনার রাকিবের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আসামিরা যাতে কোনো মতে আইনের ফাঁক ফোকরে বেরিয়ে না আসে, সেটা যা যা করা দরকার, সেই আমাদের কি কি জিনিস এখানে আলামত জব্দ করতে হবে, কি কি ওই সাক্ষী যারা আছে, দেখার সাক্ষী বা চাক্ষুষ সাক্ষী, তাদেরকে আমরা সুন্দরভাবে সাক্ষীগুলো নেব। আমি এলাকাবাসীর কাছে এটুকু বলবো, এখানে আমাদের কোনো ধরনের কোনো গাফিলতি থাকবে না। জেলা প্রশাসন থেকে নিহত রাকিবের পরিবারকে 10,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সময় সংবাদ, খুলনা। এর আগে গতকাল বিকেলে নগরীর টুটপাড়া কবরখানা এলাকায় রাকিবের মলদ্বারে কম্প্রেসারের পাইপ দিয়ে বাতাস ঢুকিয়ে মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হয়। এ ঘটনায় রাতেই বিক্ষুব্ধ এলাকাবাসী এক নারী সহ 3 জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে নিহতের বাবা আটক 3 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। আবুল বাশারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। সিলেটের রাজনের মতো কোনো দোষ ছিল না শিশু রাকিবেরও, তবু নির্মমতার শিকার হয়ে প্রাণ দিতে হলো 12 বছরের এই শিশুকে। স্বজনদের অভিযোগ, মালিকের অত্যাচার সইতে না পেরে 1 বছর আগেই টুটপাড়া কবরখানা এলাকার মিন্টু মিয়ার সাইকেল গ্যারেজ ছেড়ে পাশের পিটিআই মোড়ে আরেকটি গ্যারেজে কাজ নেয় রাকিব।
চাকরি ছেড়ে দেওয়ার অপরাধে সোমবার বিকেলে রাকিবের উপর চড়াও হয় মিন্টু ও তার ভাইয়ের ছেলে শরীফ। এ সময় রাকিবকে ধরে নির্মম নির্যাতন করে তারা। এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যায় রাকিব। একটা মহিলা এসে খবর করছে কি যে ওর একজনে কিরা পাইপ দিয়েছে বলে। আমি তো গ্যাসের পাইপ দিয়েছে, আমি তা বিশ্বাস করিনি। না করলে ওর যে মালিক, সেই মালিক লোক পাঠাই দিচ্ছে মোটর সাইকেলে, তার দোকান দিয়ে বেরোয়েছে বলতে ডাইকিনি এই কাজ করলো। দুইজনে ধরেছে আর একজনে প্যান খুইলে হাওয়া দিচ্ছে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা রাতেই মিন্টু, শরীফ ও শরীফের মা বিউটি বেগমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ওরে যদি কোনো কাজের কথা বলা হয় ও দৌড় দিয়ে তার সেই কাজটা করে, এটা হচ্ছে ওর মহৎ গুণ। আর এই যে ঘটনাটা এরা ঘটাইছে এর তদন্ত করে এর সুষ্ঠু বিচার, আমরা ফাঁসি চাই ওর। সারা দেশব্যাপীর কাছে অনুরোধ, সারা প্রশাসনের কাছে অনুরোধ, যেহেতু এই হত্যাকারীদের চরম শাস্তি হোক। মারা যাওয়ার পরে 11:30 দিকে স্থানীয় লোকজন জানতে পেরে শরীফ, মিন্টু ওর চাচা এবং ওর মাকে উত্তম মাধ্যম দিয়ে মারপিট করে পুলিশে সোপর্দ করে। শিশু রাকিবকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পেলে সাম্প্রতিক সময়ের শিশু নির্যাতনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। দোষীদের যাতে দৃষ্টান্তমূলক সাজা হয়, এক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আইনি পদক্ষেপ নেবে। দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ আরবিট্রেশন সেন্টার আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি জানান, খুব শীঘ্রই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যাগত পরিবর্তন আসবে। সত্য যেসব প্রমাণ পাওয়া যাবে, এই সব অপরাধের ব্যাপারে বিচার অত্যন্ত দ্রুত হবে এবং প্রসিকিউশন তার দৃষ্টান্তমূলক সাজার জন্য আদালতের কাছে প্রার্থনা করবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা, তার সংখ্যার ব্যাপারে পরিবর্তন দেখবেন। এখন সেটা আপনারা জিজ্ঞেস করছেন কোন সময়, আপনাদের একটু অপেক্ষা করতে হবে। ৭১-এর পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়ে যারা এদেশে নৃশংসতা চালাচ্ছে, সেই অপশক্তির বিরুদ্ধে সোচ্চার ও তাদের প্রতিহত করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক আলোচনা সভায় তারা আরো বলেন, ৭১ ও ৭৫-এর ঘাতক এবং ২০০৪-এ জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টাকারীরা একই সূত্রে গাঁথা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, ৭১-এর পরাজিত শক্তিরা এখনো তৎপর রয়েছে। 19৭১-এর পরাজিত শক্তির সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনের নামে এই দেশে নৃশংসতা চালাচ্ছে, তাদেরকে প্রতিরোধ করে, প্রতিহত করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে যারা অপচেষ্টা চালাচ্ছে তাদের প্রতিহত করতে হবে। বিনীতভাবে তাদের প্রতি অনুরোধ করব, 15ই আগস্ট আর সেই বিভৎস রূপ ধারণ করবেন না। আবার 15ই আগস্ট সেই কেক কেটে আনন্দ করে সেই 15ই আগস্টের পবিত্রতাকে নস্যাৎ করবেন না। এই নষ্টতামূলক সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা লিপ্ত আছে, বাংলাদেশের প্রজাতিকে যারা ব্যাহত করতে চায়, তাদের সকল অপতৎপরতাকে আমরা প্রতিরোধ করব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, শুধু বঙ্গবন্ধুকে হত্যা নয়, বঙ্গবন্ধুর সর্বোচ্চ অবদান বাংলাদেশকে ধ্বংস করাই ছিল ৭১-এর পরাজিত শক্তির প্রধান উদ্দেশ্য। 15ই আগস্ট আপনারা সার্বজনীন অনুষ্ঠান হিসেবে আপনারা পালন করুন, সেটা আমি আহ্বান করি। কারণ আমরা এই বঙ্গবন্ধু নিয়ে আমরা বাংলাদেশে তর্ক বিতর্ক আমরা দেখতে চাই। যে যার যোগ্য আসন সেই আসনে তার প্রার্থী, বঙ্গবন্ধুর একমাত্র প্রার্থী এই বাংলাদেশ। এ সময় তিনি বেগম জিয়াকে জাতীয় শোক দিবসে জন্মদিন পালন থেকে বিরত থাকার আহ্বান জানান। আপনি দয়া করে। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দু গ্রুপের সংঘর্ষে অন্তঃসত্ত্বা মাকে গুলির ঘটনায় জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সরকারের মন্ত্রীরা। চিকিৎসকেরা জানিয়েছেন মা শঙ্কামুক্ত। নবজাতকের অবস্থার উন্নতি হলেও এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন সে। গত কয়েকদিন ধরে গণমাধ্যমে তার পরিচয় ছিল নাজমা বেগমের মেয়ে বা নবজাতক হিসেবে। গুলিবিদ্ধ সেই শিশুটির নাম এখন সুরাইয়া, এমনটি জানালেন তার বাবা বাচ্চু ভুইয়া। বাচ্চার নাম রয়েছে আপনার সুরাইয়া। দীর্ঘ
10টা বছর পরে এই বাচ্চাটা হলো বিভিন্ন করার পরে। এখন এই বাচ্চা ধরুন আল্লাহ যদি তাকে বাঁচা রাখে, অবশ্যই আমার একটা শখের বাচ্চা। মা ও শিশুর স্বাস্থ্যের অবস্থা জানতে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বর্তমানে নবজাতকে যেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি। দেখতে যান গাইনির পোস্ট অপারেটিভ বিভাগে থাকা মা নাজমা বেগমকেও। আসেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও। তিনি নবজাতক এবং মাকে দেখে চিকিৎসার খোঁজ খবর নেন। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলেন সরকারের এই দুই মন্ত্রী। এখনই বিদেশে পাঠানোটা আসলেই তার জন্য খুব শুভ কিছু হবে না। আর এখানে যে চিকিৎসা হচ্ছে সেটা কোনো বাইরের চিকিৎসার চেয়ে কোনো অংশে কম নয়। 6 জন আসামিকে ধরা হয়েছে। আমি এসপি সাহেবের সাথে কথা বলেছিলাম মাগুরার। ওনারা বলছেন যে আশা করছেন যে 2-1 দিনের মধ্যে আরো কয়েকজনকে তারা ধরতে পারবে। উপযুক্ত স্বাস্থ্যের ব্যবস্থা ইনশাল্লাহ করা হবে এবং এই ক্ষেত্রে কোনো বাচ্চা ঘটবে না। মা এবং সন্তানের জন্য সবই করা হবে, মেডিকেল কলেজ থেকে সরকার থেকে করা হবে। এ ব্যাপারে কোনো কার্পণ্য হবে না এবং আপনি বিশ্বাস থাকতে পারেন নিরাপদ তারা পুরো বিনা পয়সা চিকিৎসা হচ্ছে এবং হবেও পরিপূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত। তার পরিবারকেও আমরা দেখবো ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি আশ্বস্ত করতে চাই আপনাদেরকে, সেই পরিবারটাকেও আমরা দেখব। এদিকে চিকিৎসকরা জানালেন মা ও শিশু দুজনেরই অবস্থার উন্নতি হয়েছে। বাচ্চা ব্রেস্ট ফিডিং খুব ভালোভাবেই সহ্য করতে পারছে। তবে মা যেটা হচ্ছে যে মাও দুর্বল, বাচ্চাও বলে আমরা সরাসরি ব্রেস্ট ফিডিংটা দিচ্ছি না। বাচ্চার মধ্যে এখনো ইনফেকশনের কোনো রকম আমরা সাইন সিমটমস দেখিনি, এখন পর্যন্ত হয়নি। যাতে না হয় সেটা প্রিভেন্ট করার জন্য আমরা একটু স্পেশাল কেয়ারে রেখেছি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তদন্তের জন্য নিয়ে যাওয়া আলামত এবং কিছু কারিগরি পরীক্ষার ফল এখনো দিতে পারেনি মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্তে নিশ্চিত হয়েছে হত্যাকাণ্ডে জড়িত ছিল কমপক্ষে 7 জন। আর এদের সবাই নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। সময় সংবাদকে তথ্য দিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। এদিকে বিশ্লেষকরা বলছেন কারো উপর নির্ভরশীলতা নয়, যে কোনো মামলার রহস্য উদ্ঘাটনে স্থানীয় সংস্থাগুলোকে আরো গতিশীল করা উচিত। বিস্তারিত থাকছে খান মোহাম্মদ জুমেলের রিপোর্টে। 26 ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় লেখক ব্লগার অভিজিৎ রায়কে। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। হত্যাকাণ্ডের পর পেরিয়ে গেছে 5 মাসের বেশি সময়। এর মধ্যে হাফিজুর রহমান ফারাবি নামে একজনকে গ্রেপ্তার এবং তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করা হলেও এখনও ধরা ছোঁয়ার বাইরে হত্যাকারীরা। অথচ মামলার তদন্তে সহায়তা করতে দেশে এসেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI এর প্রতিনিধি দল। মামলার আলামত পরীক্ষার জন্য নিয়ে গেছে তারা, কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও আসেনি ফলাফল। সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে এরকম 7 জনের সম্পৃক্ততা আমরা পেয়েছি এবং তারা যে জড়িত ছিল সেই জড়িত থাকার ব্যাপারে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ, যেটা ডকুমেন্টারি সাক্ষ্য থেকে অন্যান্য সাক্ষ্য, সেটি আমাদের সংগ্রহে এসেছে। কিন্তু এখন পর্যন্ত এই 7 জনের কেউ গ্রেপ্তার হয়নি। FBI ল্যাবে আমাদের যে 11টার মতো আলামত সেগুলো আমরা প্রেরণ করেছিলাম পরীক্ষার জন্য, তো সেগুলোর ফলাফল এখনো আসেনি এবং এর বাইরেও কিছু টেকনোলজিক্যাল সহায়তা আমরা তাদের কাছে চেয়েছিলাম, সেটির ব্যাপারেও এখন পর্যন্ত তারা কোনো ধরনের কোনো তথ্যই দিতে পারেনি। এদিকে বিশ্লেষকরা বলছেন এ ধরনের মামলার তদন্ত কিংবা চরমপন্থা নিয়ন্ত্রণে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর দিকেই নজর দেওয়া উচিত। কিছুদিন পর পর কয়েকটা গ্রেপ্তার করলেন, শুধু সেটা যথেষ্ট না। একদম শেকড় পর্যায় থেকে বিষয়টাকে বুঝে কোথায় আপনার কোন প্রতিষ্ঠান দরকার হবে, কোথায় কি অ্যাড্রেস করতে হবে, সেইভাবে আপনাকে যেতে হবে। সমস্যাটা যত গভীর, আপনি যদি সেইটা অনুধাবন না করে শুধুমাত্র যে তৎপরতাগুলো চালাচ্ছেন সেটা শুধুমাত্র খুবই অপর্যাপ্ত না, সেটা কোনোভাবে চরমপন্থাকে নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট না। তিনি আরো বলেন প্রগতিশীল চিন্তার ধারাকে অব্যাহত রাখা এবং আইনের প্রতি মানুষের আস্থার জায়গাটি অটুট রাখতে হলে এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের কোনো বিকল্প নেই। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে মালয়েশিয়া যাবার 5 মাস পর সেখানকার বেলান্তিক বন্দিশালা থেকে লাশ হয়ে ফিরলেন নরসিংদীর আব্দুর রশিদ। মঙ্গলবার দুপুরে তার মরদেহ বাড়িতে পৌঁছলে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। পরিবার জুড়ে চলছে শোকের মাতম। অভিযুক্ত দালালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহতের পরিবার। নরসিংদী থেকে আশিকুর রহমানের পিয়ালের পাঠানো তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যে তোমার তো যে দেয় গো হাত
5 মাস আগে নরসিংদীর পৌর এলাকার বেলানগর মহল্লার আব্দুর রশিদ সহ প্রায় 1000 মানুষ পরিবারের সচ্ছল জীবনের আশায় মালয়েশিয়াগামী একটি ট্রলারে উঠেছিলেন। কয়েক মাস সাগরে ভাসার পর একদিন দালালরা তাদের ফেলে যায়। এরপর নিজেরাই ট্রলার চালিয়ে লঙ্কাবি উপকূলে গেলে মালয়েশিয়ার পুলিশ 716 জন বাংলাদেশিকে আটক করে। এরপর তাদের নেওয়া হয় বেলান্তিক বন্দি শিবিরে। তাদেরই একজন ছিলেন নরসিংদীর কাঠমিস্ত্রি আব্দুর রশিদ। সেখান থেকে পরিচয় যাচাইয়ের পর রশিদের আরও 2 সহযোগী নরসিংদীর আওলাদ হোসেন ও মকবুল হোসেন সহ অনেকে বাংলাদেশে স্বজনদের কাছে ফিরেছেন, কিন্তু ফেরেননি রশিদ। অর্ধাহারে অনাহারে থাকায় অসুস্থ হয়ে বন্দি শিবিরেই মারা যান তিনি। প্রশাসনরে বলছি যে আমরা তো ভাষা বুঝি না, তো আমার বাঙালি ছিল, তা করে ইংলিশে করে বলছে যে লোকটা তো অসুস্থ হয়ে গেছে, আপনার চিকিৎসা করান। তখন তা করে বললে পরে আম করে তারা মারধর করে। মারধর করার পরে মনে করেন যে সে 21 দিন পরে সে মারা যায়। ওই বন্দি শিবিরে থাকা সহযোগীদের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন রশিদের মৃত্যুর খবর। এরপর মঙ্গলবার ভোরে বিমান বাংলাদেশের মাধ্যমে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। আমি চাই না আমার বাবার মতন কেউ যাক, আর এই দালাল যা আছে ওদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক। এখন আমার ছেলে মেয়ে কি করবো? আমার তো একটা বাড়ি ঘর নাই, কিন্তু কিছু নাই। আমি কি নিয়ে চলবো? আমি 3 লাখ টাকা করতে দিব। 2 দফা জানাজা নামাজ শেষে আব্দুর রশিদের মরদেহ দাফন করা হয়েছে গ্রামের বাড়িতে। সময় সংবাদ, নরসিংদী। রাত 11টার সময় আরো থাকছে। রাজধানীর অধিকাংশ ফুট ওভার ব্রিজের বেহাল দশা, ময়লা আবর্জনার কারণে হয়ে পড়েছে ব্যবহার অনুপযোগী, রয়েছে মাদকাসক্ত ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য। 2018 সাল থেকে বাণিজ্য মেলা হবে রাজধানীর পূর্বাঞ্চলের নিজস্ব জায়গায়। চীন সরকারের আর্থিক সহায়তায় স্থায়ী এই অবকাঠামো নির্মাণ করা হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় আজ এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। 796 কোটি 1 লাখ টাকার এই প্রকল্পে 625 কোটি 70 লাখ টাকা অনুদান দেবে চীন সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 9টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 3368 কোটি 63 লাখ টাকা। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, নিজস্ব অবকাঠামো নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত বাণিজ্য মেলা আগের স্থানেই হবে। এ সময় তিনি জানান, বাংলাদেশে যুক্ত হওয়া ছিটমহলগুলোতে আগামী 3 মাসের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা শেষে 17 দিন পর আজ বিকেলে দেশে ফিরেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এ সময় আওয়ামী লীগের বেশ কিছু কর্মী সমর্থক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে রেলমন্ত্রী সাংবাদিকদের জানান যে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। আমি আজকে সুস্থ হয়ে আবার আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। এই জন্য তিনি খুব তড়িৎ গতিতে জরুরি ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা তিনি নিয়েছেন। রেল ভবনে ইনশাল্লাহ আশা করি কালকে অথবা পরশু যাব, দেরি করবো না। এখন তো আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে ফিরে এসেছি। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যা ও অপহরণের চক্রান্তের অভিযোগে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। গতরাতে পল্টন থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন গোয়েন্দা পুলিশের এক পরিদর্শক। এই ঘটনার অধিকতর তদন্তে প্রয়োজনে মামলার তদন্তকারী কর্মকর্তাকে নিউ ইয়র্কে পাঠানোর কথাও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, গত মার্চে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র করা হয়। ষড়যন্ত্রকারী হিসেবে জাসাসের সহসভাপতিকে চিহ্নিত করা হয়। পরে গতকাল রাতে তাকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। এজাহারে জাসাস সহসভাপতির নাম উল্লেখ করা হলেও বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারাও জড়িত থাকতে পারেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সজীব ওয়াজেদ জয়ের কে হুমকি ও ষড়যন্ত্র সংক্রান্তে পল্টন থানায় মামলা হয়। পল্টন থানার মামলা নম্বর 1। তথ্য প্রযুক্তি উপদেষ্টাকে আমেরিকায় তাকে অপহরণ এবং হত্যার ষড়যন্ত্র সংক্রান্তে বিএনপি জাসাসের সহসভাপতি মোহাম্মদুল্লাহ মামুনের ছেলে রিজভী মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআই এজেন্টকে ঘুষ প্রদান করছিল। এই সংক্রান্তে ওই জায়গায় একটা মামলা হয়। দেশীয় গোয়েন্দা সংস্থা তদন্ত করে
এর সম্পৃক্ততা পাওয়ার কারণেই বিজ্ঞ মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে অত্র মামলাটি রুজু করেন। এই মামলার তদন্তের ক্ষেত্রে ঘটনাস্থল একাধিক ঘটনাস্থল, সেটা নিউ ইয়র্কের কোনো ঘটনাস্থল থাকতে পারে। সেই ক্ষেত্রে এই মামলাটির তদন্তের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তাকে হয়তো সেখানে পাঠানোর বিষয়ে এবং FBI এর সহযোগিতার যদি কোনো বিষয় কখনো অনুভূত হয়, সেটি অবশ্যই তাদের কাছে চাওয়া হবে। নানা অব্যবস্থাপনায় বেহাল দশা রাজধানীর অধিকাংশ ফুট ওভারব্রিজের। পথচারীদের অভিযোগ, ময়লা আবর্জনার কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এগুলো। এছাড়া রয়েছে মাদকাসক্ত ও ছিনতাইকারী চক্রের অবাধ বিচরণ। বিশেষজ্ঞদের মতে নির্মাণ ত্রুটি আর নানা অব্যবস্থাপনার কারণেই ব্রিজগুলো ব্যবহারে খুব একটা উৎসাহী নন পথচারীরা। এদিকে সমস্যা সমাধানে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে সিটি কর্পোরেশন বলছে, রাজধানীর কিছু এলাকায় অপরিকল্পিতভাবে ফুট ওভারব্রিজ নির্মাণ করায় বেড়েছে অপব্যবহার। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। অব্যবস্থাপনার এমন বাস্তব দৃশ্য রাজধানীর ব্যস্ততম এলাকা শাহবাগের এই ফুট ওভারব্রিজটিতে। মাঝে মধ্যে দু একজন পথচারীর দেখা মিললেও অনেকটা বিরক্তি নিয়েই পার হচ্ছেন তারা। এমন বেহাল অবস্থা রাজধানীর অধিকাংশ ফুট ওভারব্রিজের। ফুট ওভারব্রিজ ব্যবহারে প্রতিনিয়তই এমন সমস্যার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ পথচারীদের। ফলে ব্রিজ ব্যবহার না করে ঝুঁকি নিয়েই রাস্তা পার হন তারা। এটা করার পর থেকে এমনি পড়ে থাকে, এটা কেউ ব্যবহার করে না। সিটি কর্পোরেশন দেখা অবশ্যই তার দায়িত্ব। এইসব পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এইসব তারা লোক নিয়োগ করছে, সেই সব লোক ঠিক কোনো কাজ করে কিনা এটা তাদের দেখা উচিত। অভিযোগ স্বীকার করে সিটি কর্পোরেশন বলছে, অব্যবহৃত ফুট ওভারব্রিজে এ ধরনের সমস্যা রয়েছে। তবে সমস্যা সমাধানে ডিসিসি তৎপর রয়েছে বলেও দাবি তাদের। কিছু কিছু ফুট ওভার রয়েছে যেগুলো আপনার রাস্তার ডিস্টেন্সটা 50-60 ফিট হবে, সেখানে ফুট ওভার ব্রিজগুলো দেওয়া আছে, মানুষ এভাবে উঠে ওখান থেকে গিয়ে নামবে। এই প্র্যাকটিস এখন আমাদের এখানে হয়নি। একটা দৌড় দিয়ে মানুষ পারাপার হয়ে যায়, আনইউটিলাইজ পড়ে থাকে। যখনই আপনি দেখবেন যে আনইউটিলাইজ কোনো জিনিস রয়েছে, সেখানে অবৈধ দখল, বিভিন্ন রকমের অপব্যবহার হয়। এটা কিছুটা হলেও সচেতনতারও প্রয়োজন রয়েছে এবং এটাকে সবাই মিলে করতে হবে। এদিকে রাজধানীর ফুট ওভারব্রিজের এমন বেহাল অবস্থার জন্য কিছু ক্ষেত্রে দায়ী পথচারীরাও, যা প্রভাব ফেলছে এর ব্যবস্থাপনায়, এমন মত বিশেষজ্ঞের। 25-30 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন আপনি সিঁড়িগুলো উঠান, আপনি একটু উঠবে না মানুষ। এগুলোকে একটু ইউজার ফ্রেন্ডলি করতে হবে। অবশ্যই ফুট ওভারব্রিজকে খালি রাখতে হবে, কোনো দোকানপাট কোনো পয়সা বসানো যাবে না। রাজধানীর ফুট ওভারব্রিজ ব্যবস্থাপনায় শুধু কর্তৃপক্ষের সচেতনতা নয়, এজন্য প্রয়োজন ব্রিজ ব্যবহারে সাধারণ পথচারীর আগ্রহ বৃদ্ধি, এমনটাই অভিমত বিশেষজ্ঞের। রাজধানীর অনেক জায়গায় ফুট ওভারব্রিজ থাকা সত্ত্বেও ফুট ওভারব্রিজের নিচ দিয়ে ঝুঁকিপূর্ণভাবেই রাস্তা পার হচ্ছেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষকে ফুট ওভারব্রিজ ব্যবহার করাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের পাশাপাশি সিটি কর্পোরেশনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। চালক ও যাত্রীদের জীবনের চেয়ে জীবিকার দিক বড় করে দেখা হচ্ছে না বলেই মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত কয়েকদিনের চলমান অভিযানের ফলে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে গেছে বলেও জানান মন্ত্রী। বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়ার বাজারে রেলওয়ে ওভারপাস পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। এই কয়েকদিন কিন্তু অ্যাক্সিডেন্টের রেট একেবারে চোখে পড়ার মতো নয়, দৃশ্যমান নয়। তাহলে এই সিদ্ধান্ত নেওয়ার ফলে জনস্বার্থ লাভবান হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাই আমি যারা সিএনজির মালিক চালক তাদেরকেও বলবো, তাদের জীবন রক্ষার্থে তাদের জীবনকে আমরা গুরুত্ব দিচ্ছি, জীবিকার চাইতে জীবনকে গুরুত্ব দিচ্ছি। এখানে তাদের জীবনকেও আমরা হুমকির মুখে ঠেলে দিতে পারি না। প্রতিবেশী দেশ ভারত থেকে গরু আসা বন্ধ হয়ে যাওয়ায় চরম অস্থিরতা বিরাজ করছে দেশের বাজারে। বর্তমানে ছোট বড় সব বাজারই অনেকটা গরু শূন্য। এমনিতে গত এক মাসে বাজারে গরুর মাংসের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে, আর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে পশু সম্পদ। এই অবস্থা চলতে থাকলে আসন্ন কোরবানির ঈদে চরম বিপাকে পড়তে হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রতি বছর বাংলাদেশে 10 লাখের বেশি গরুর চাহিদা রয়েছে। এর মধ্যে প্রতিবেশী দেশ ভারত থেকেই আসে 80% গরু। এক্ষেত্রে বৈধভাবে আমদানি সুযোগ কম থাকায় মূলত বিভিন্ন সীমান্তের চোরাই পথে ভারত থেকে এসব গরু বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে প্রবেশের পর নির্ধারিত শুল্ক দিয়ে গরুর চালানকে বৈধ করা হয়, কিন্তু ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে গত 2 মাস ধরে চোরাই পথে গরু আসা প্রায় বন্ধ। এই অবস্থায় অস্থির গরুর পাশাপাশি মাংসের বাজারও। রমজান থেকে শুরু করে বাজারে কোনো গরু উঠতেছে না, যার কারণে আমাদের বাইরে থেকে গরু আসতে হবে, না আসলে আমরা কুরবানি দেওয়া খুবই কষ্টকর হবে। বাজার গরম হবে, গরু কিনার জায়গায় ছাগল কিনবে। এখন তো গরুর গোস্ত
কেজি হিসাবে পরে আর 500-600 টাকা, ইন্ডিয়ার থেকে নেওয়ারে 700 টাকা পড়বো। অন্যদিকে চাহিদা অনুযায়ী গরু না আসায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি হাটের ইজারাদারদের। শেষেতে কোরবানির সময় গরুর সংকট নিয়েও শঙ্কায় রয়েছেন ইজারাদারের পাশাপাশি ব্যাপারীরাও। ইন্ডিয়ান গরু কিছু আসতে হবে, এরপরে না মনে করেন বেচা কিনি ঠিকঠাক মতন হবে, না আসলে গরুর দাম বেড়ে যাবো না। এটা 10,000, এটা 40,000, এরকম দাম হবে, কিন্তু দাম কম হবে না। যদি ইন্ডিয়ান গরু আসে তাহলে কিছু সীমিত হবে। কোরবানি করাটা কষ্ট হবে, যেহেতু দেশীয় বন্যা পরিস্থিতি গরু অনেক তো মারাই গেছে, প্লাস এমনি গরু বাছর কম। চট্টগ্রামে বেশি কোরবানি হয়, ইন্ডিয়ান গরুর চাহিদা তখন বেশি থাকে। যদি ইন্ডিয়ান গরুর চাহিদা যদি না আসে, তাহলে এখানে দেশি গরুর চাহিদা বৃদ্ধি পেয়ে যাবে এবং গরুর দামও বেশি হবে, তখন অনেক লোক কোরবানি করতে পারবে না। শুধুমাত্র চট্টগ্রাম শহরে ছোট বড় 15টি হাটে কোরবানির পশু বিক্রি করা হয়। এছাড়া জেলার বিভিন্ন স্থানে আরো শতাধিক গরুর বাজার রয়েছে। এর মধ্যে গত বছর বিক্রি হয়েছে অন্তত 2 লাখ গরু। শুধু ঈদের সময় নয়, ব্যাপক চাহিদার কারণে চট্টগ্রামের গরুর বাজারগুলো বছরের পুরোটা সময় থাকে গরুতে পরিপূর্ণ। কিন্তু ভারত থেকে গরু আসা বন্ধ হয়ে যাওয়ায় এখন সবগুলো বাজারেই একই চিত্র, শূন্য পড়ে আছে গরুর বাজারগুলো। আর এর ফলে খুচরা বাজারে বাড়ছে গরুর মাংসের দাম। চট্টগ্রামের সাগরিকা গরুর বাজার থেকে কমল দে, সময় সংবাদ। জাতিসংঘের তত্ত্বাবধানে দেশের সব অপহরণ, গুম খুনের ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। বিকেলে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় গুম খুনের কারণে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় বিএনপির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করেন তিনি। অপহরণের ঘটনাগুলো ঘটেছে, বাংলাদেশে যে গুমের ঘটনাগুলো ঘটেছে, এইগুলো জাতিসংঘের মানবাধিকার কমিশনের তত্ত্বাবধানে সরকার তদন্ত করবেন, এটি আমরা বিশ্বাস করি। জনগণের মধ্যে তাতে করে ধোঁয়াশা কেটে যাবে। আজকে বিচারহীনতা সংস্কৃতি শুরু করে দেশে যে আজকে যে নৈরাজ্যকর পরিস্থিতি চলছে, আজকে রাজনীতি যে ক্রমাগত অসুস্থ হয়ে পড়ছে, এটা থেকে বের হতে হলে আমাদের একটি গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া, এবং সেই নির্বাচনে জনগণ যাতে তাদের পছন্দ অনুযায়ী প্রার্থীদেরকে বাছাই করে নিতে পারে, সেটার একটি ব্যবস্থার সুযোগ করে দেওয়া। ভারতে 25 সংসদ সদস্যকে সাময়িক বহিষ্কারের ঘটনায় বিক্ষোভ শুরু করেছে কংগ্রেস। এই ঘটনাকে গণতন্ত্রের জন্য কালো অধ্যায় বলে উল্লেখ করেছেন কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, সাংসদদের বহিষ্কারের এই আদেশ পার্লামেন্টের রীতিনীতির পরিপন্থী। হাতে কালো কাপড় বেঁধে কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর নেতৃত্বে মঙ্গলবার সকালে ভারতীয় পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ শুরু করে বিরোধী দলের নেতাকর্মীরা। লোকসভা ছাড়াও পার্লামেন্টের উচ্চকক্ষ, রাজ্যসভার কংগ্রেস সদস্যরাও এতে যোগ দেন। উপস্থিত ছিলেন দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। हमारे मेंबर्स को सस्पेंड किया वो एंटी डेमोक्रेटिक है और मेरे हिसाब से जो मैं समझती हूँ लोकतंत्र का हत्या हो रहा है आज। আমরা চাই পার্লামেন্ট যাতে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। আমরা গত 1.5 মাস ধরে যে দাবি জানিয়ে আসছি, সরকারের আগেই তা বিবেচনায় নেওয়া উচিত ছিল। কর্মসূচি থেকে 5 দিনের জন্য লোকসভা বর্জনেরও ঘোষণা দেওয়া হয়। বিজেপি সরকারের পণ্য ও সেবা কর সংস্কার প্রস্তাবনার বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেয়ার কথাও জানান কংগ্রেস দলীয় সংসদ সদস্যরা। আম আদমি পার্টি, জনতা দল, তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট এরই মধ্যে কংগ্রেসের এই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় সংসদ বর্জন কর্মসূচিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। সোমবার সংসদ অধিবেশন চলার সময় প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেসের কয়েকজন সদস্য প্ল্যাকার্ড নিয়ে সংসদ কক্ষের ভেতরে বিক্ষোভ প্রদর্শন করলে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেন স্পিকার সুমিত্রা মহাজন। 25 সাংসদকে বরখাস্তের পর অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। শেখ রাসেলের বিপক্ষে ম্যাচ অসম্পূর্ণ রেখে মাঠ ত্যাগ করায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে 2 মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাবকে। সেই সঙ্গে ক্লাবটিকে 5 লাখ টাকা অর্থদণ্ডের পাশাপাশি এবছর বাফুফে থেকে নেয়া পার্টিসিপেশনস মানি বাবদ নেয়া 13 লাখ টাকাও ফেরত দিতে নির্দেশ দিয়েছে ডিসিপ্লিনারি কমিটি। মঙ্গলবার বাফুফের ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার প্রিমিয়ার লিগের ম্যাচে
ফরাজগঞ্জের ফরহাদ বাবু ডি বক্সের ভেতর অবৈধভাবে শেখ রাসেলের অধিনায়ক মিঠুন চৌধুরীকে ধাক্কা দিলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। শেখ রাসেলের ইকাঙ্গা সেই পেনাল্টি কিকটি নেন, কিন্তু এর সময় অন্য ফুটবলার একই সময় ডি বক্সের ভেতর ঢুকে পড়ায় তা বাতিল হয়। পরবর্তীতে দ্বিতীয়বার পেনাল্টি শুট করার আগ মুহূর্তে ডি বক্সের বাইরে অবস্থানরত মাহফুজ বাবুকে শেখ রাসেলের কিংসলে আঘাত করলে সে পড়ে যায়। এ সময় শাস্তিস্বরূপ রেফারি কিংসলেকে হলুদ কার্ড দেখালেও লাল কার্ডের দাবিতে মাঠ ত্যাগ করে ফরাজগঞ্জ। নিয়ম অনুযায়ী ম্যাচের 15 মিনিট পর্যন্ত তারা মাঠে না ফিরলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেড এবং ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাব লিমিটেডের লাস্ট ম্যাচটি শেষ পর্যন্ত যেখানে ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাব খেলতে অস্বীকৃতি জানায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফের ডিসিপ্লিনারি কোড অনুযায়ী বর্তমান লিগে ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাব আর খেলছে না। একই সঙ্গে আগামী মৌসুমেও বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে অংশগ্রহণ করতে পারবে না। বাফুফের ডিসিপ্লিনারি কমিটি কর্তৃক ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাবকে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। চলমান লিগে যে 13 লক্ষ টাকা প্রদান করা হয়েছে সেই টাকাটাও তাদেরকে বাফুফে বরাবর অতি শীঘ্র জমা প্রদান করতে হবে। রঙিন পোশাকের পর সাদা পোশাকের ক্রিকেটে অভিষেকের স্বপ্নে বুঁদ টাইগার পেসার তাসকিন আহমেদ। সুযোগ পেলে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে সেই স্বপ্নের বাস্তবায়ন দিতে চান তিনি। এর আগে ঘরোয়া লঙ্গর ভার্সন ক্রিকেট বিসিএল এ নিজেকে প্রমাণ করতে চান তরুণ এই পেসার। ইনজুরি অবশ্যই শত্রু প্রত্যেকটা ফাস্ট বোলারের কারণে, কারণ ইনজুরির কারণে আমি লাস্ট সিরিজ পুরোটা মিস করেছি, যেটা আমার জন্য খুবই কষ্টকর ছিল। অনেক হার্ডওয়ার্ক করতেছি ফিট হয়ে ওঠার জন্য, এবং ইনজুরির যেই পেইনগুলো সেগুলো নাই। আর আমি অফিসিয়ালি ভাবে 3 দিন হলো প্র্যাকটিস স্টার্ট করে দিয়েছি। তো এখন থেকে আমার প্রোগ্রাম চলতে থাকবে। অ্যাকচুয়ালি সবার থেকে আমার প্রোগ্রামটা একটু ডিফারেন্ট, তো সেই অনুযায়ী আমার আলাদা রিহ্যাব, আলাদা প্র্যাকটিস করতে হয়। টেস্ট ক্রিকেট ছাড়া কারো জীবনে পরিপূর্ণ হয় না, তো আমারও অবশ্যই লক্ষ্য আছে টেস্ট ক্রিকেটে ডেবিউ করার। অস্ট্রেলিয়ার সাথে যদি সুযোগ হয় তাহলে চেষ্টা করবো টেস্টে কিছু একটা করার। রাত 11টার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আমার কোলে ফিরেই দেব। সিলেটের পর এবার খুলনায় আরেক শিশুকে নির্মমভাবে হত্যা। অভিযোগে 3 জনকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ, বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। বিতর্ক না করে সার্বজনীনভাবে জাতীয় শোক দিবস পালনের আহ্বান আওয়ামী লীগের। রাজধানীতে বঙ্গবন্ধুর 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সমাবেশ। অন্তঃসত্ত্বা মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া শঙ্কামুক্ত নয়, জানালো চিকিৎসকরা। মা মেয়ের চিকিৎসার সব দায়িত্ব নিল সরকার। অভিজিৎ হত্যা তদন্তের কোনো ফলাফল এফবিআই দিতে না পারলেও 7 জনকে শনাক্ত করেছে ঢাকার গোয়েন্দারা। স্থানীয় সংস্থাগুলোকে গতিশীল করার তাগিদ বিশ্লেষকদের। এবং ভারত থেকে গরু আসা বন্ধ হওয়ায় চরম অস্থিরতা দেশের বাজারে। মাংসের দাম বেড়ে প্রায় দ্বিগুণ। আসন্ন ঈদে কোরবানি দেয়া নিয়ে শঙ্কা। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।